কারাগারে রায় পড়ে শোনানো হলো মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে। এখন যে কোনো সময় কার্যকর করা হতে পারে রায়। তবে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, রায় কখন কার্যকর করা হবে তা নির্ভর করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, এর রাতে কার্যকর হচ্ছে না রায়। এদিকে এ দুই রায়কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। বন্ধ রাখা হয়েছে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। এসব নিয়েই বাংলাদেশ এখন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম এবং অঞ্জন রায়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বুঝতেই পারছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে এরই মধ্যে রায় পড়ে শোনানো হয়েছে। তারা বা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন কি করবেন না, এই সিদ্ধান্ত তাদের উপরে নির্ভর করছে। আমি একটু কারাগার থেকে ঘুরে আসতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী শিমুল বাশার। শিমুল, আমাদেরকে একটু জানাতে পারেন, শেষ পর্যন্ত কারা কর্তৃপক্ষ রায় পড়ে শোনানোর পরে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কি প্রতিক্রিয়া জানিয়েছেন কারা কর্তৃপক্ষকে? আসলে দু দফা এটি হয়। যখন রায়টি আসে সেই সময়টা ছিল 8টা 42। 8টা 42-এ ট্রাইব্যুনাল থেকে যখন রায়ের কপিটি এই কেন্দ্রীয় কারাগারে আসে, তখন সেই রায়ের কপির সাথে ট্রাইব্যুনালের সহকারী রেজিস্ট্রার সহ একজন রিসার্চার এবং একজন গবেষকও তারা আসেন এবং সে আপিল বিভাগের কর্মকর্তারাও তারা ছিলেন। তারা এসে এই কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। প্রবেশ করার পরপরই কিন্তু কেন্দ্রীয় কারাগারের কারা কর্তৃপক্ষদের দুটি দল, দুজন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে দুই ভাগ হয়ে তারা গিয়ে তাদের হাতে যে কারা কর্তৃপক্ষের হাতে যে রায়ের কপিটি এসেছে এবং তার যে রায় পুনর্বিবেচনার আবেদনটি ছিল সেটি যে খারিজ হয়ে গেছে, এই খবরটি প্রথমত তাদেরকে জানানো হয়। তাদেরকে জানানো হবার পরে তারা বেশ কিছুটা নিশ্চুপ হয়ে যান এবং তারা পরবর্তী সময়ে তাদেরকে কারা কর্তৃপক্ষ তাদেরকে বিষয়টা ভেবে দেখার কথা বলেন। তখন তারা তাদের স্বজনদের সঙ্গে পুনরায় দেখা করার সুযোগ চান এবং এর আগে আপনি যেহেতু জানেন যে দিনের বেলাও তাদের আত্মীয় স্বজনরা এসেছিলেন, দুপুরের দিকে এসে দেখা করে গেছেন এই দুই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির সঙ্গে আত্মীয় স্বজনরা। সালাউদ্দিন কাদের চৌধুরীর যারা আত্মীয় স্বজন ছিলেন তারা কিন্তু এসে গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেননি। তবে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ছেলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে যখন দেখা করেন তখন তিনি কারা কর্তৃপক্ষের কাছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সেই ব্যাপারে কারা কর্তৃপক্ষের কাছে আইনজীবীদের সঙ্গে কথা বলে বিষয়টা চূড়ান্ত করার কথা জানান। সে অনুযায়ী কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে তাদের যে আইনজীবী প্যানেল রয়েছে তাদের সঙ্গে কথা হয় এবং আইনজীবী প্যানেল বিকেল 5:30টার দিকে আইনজীবী প্যানেলের একজন সদস্য এম.এস. তামিম তিনি একটি আবেদনপত্র নিয়ে আসেন এবং যে আবেদনপত্রে তিনি লিখেছিলেন যে রায় পুনর্বিবেচনার আদেশটি যেহেতু খারিজ হয়ে গেছে, এই বিষয়টি তাদের আসামিকে তারা জানাতে চান এবং পরবর্তী আইনি যে পদক্ষেপ কি নেওয়া যেতে পারে সেই বিষয়টি তারা আসামির সঙ্গে কথা বলতে চান। তারপর আমরা জেনেছি কারা কর্তৃপক্ষের কাছে সেই আবেদনটি গৃহীত হয়নি এবং এম.এস. তামিম তিনি দীর্ঘ সময় এই কারাগারের সামনেই অবস্থান করেছেন এবং পরবর্তীতে তিনি জানিয়েছেন যেহেতু সেই আবেদনপত্রে ফোন নাম্বার উল্লেখ রয়েছে এবং কারা কর্তৃপক্ষ সেই আবেদনটি গ্রহণ করলে তাকে ফোন দিয়ে জানানো হবে। তবে যখন এই আদেশটি পড়ে শোনানো হয় কারাগারে আসার পরে, তখন কিন্তু এই দুই আসামি বলে যে যেহেতু স্বজনদের সঙ্গে দেখা করতে চান এবং তখন কারা কর্তৃপক্ষ তাদেরকে বলে দেয় ঠিক আছে তাহলে বিষয়টি তারা একটি চিঠির মাধ্যমে আগামীতে তাদের দুই পরিবারকেই বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এখান থেকে এরপরে আর বিষয়টি আর কোনো ধরনের অগ্রগতি হয়নি। যারা কারা কর্তৃপক্ষ রয়েছে তারা একে একে এরই মধ্যে বেরিয়ে গেছেন। সুলতানা, কারা কর্তৃপক্ষ আসলে শেষ পর্যন্ত কি করে নিশ্চয়ই আমি আপনার কাছে আরো বিস্তারিত পরেও জানতে পারবো এই বিষয়ে। শিমুল, আপনাকে ধন্যবাদ। যে বুঝতেই পারছেন যে আসলে সবাই একটা প্রতীক্ষাই আছে, যারা এই যেই হত্যাকাণ্ড 71-এ সংগঠিত হয়েছে তাদের শহীদদের স্বজনরা, এই দেশের আসলে সব মানুষই এই দুটি রায়ে এক ধরনের স্বস্তি বোধ করছে, এটাই কিন্তু অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। এই দিক থেকে সামগ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এটা কি যথেষ্ট মনে হচ্ছে? মঞ্জুরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু কেবলমাত্র গত 48 ঘন্টা না, আপনি জানেন যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে
বাংলাদেশকে অনিরাপদ মনে করবার যে ঘোষণা পাশ্চাত্য দূতাবাসগুলো থেকে, তারপরে একের পর এক ঘটনা, তারপর থেকে যারা চেষ্টা করছেন 16 কোটি মানুষের দেশে 1.5 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের কথা বলছি, এটা আমরা সকলেই জানি। তারপরও একের পর এক ঘটনার পরে সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট লোকদের খুঁজে বের করা, তারপরে এক ধরনের জঙ্গি তৎপরতার প্রচেষ্টা চলছে, এরপরে রাজনৈতিক সন্ত্রাসের প্রচেষ্টা চলছে, এর পাশাপাশি এই যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ার যারা বিরোধিতা করছেন দেশে এবং বিদেশে, তাদের বিরাট অর্থ সংস্থানের মাধ্যমে এই প্রক্রিয়াকে ব্যাহত করার প্রচেষ্টা চলছে। বিদেশে লবিং নিয়োগ যেমন চলছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে জনমত যাচাইয়ের প্রচেষ্টা চলছে, দেশের অভ্যন্তরে একটি অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করে যাতে এই বিচার প্রক্রিয়াকে স্তব্ধ করা যায়, সরকার পাল্টে দেওয়া যায়, এইরকম প্রচেষ্টা চলছে। সে জায়গায় আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতটুকু করছেন তাদের পক্ষে সর্বোচ্চ যতটুকু করা সম্ভব, হিউম্যানলি পসিবল, ইন্টেলেকচুয়ালি পসিবল, তারা সেই চেষ্টাটুকু করছেন। বিএনপির পক্ষ থেকে কিন্তু গতকাল সন্ধ্যার দিকে একটা প্রতিক্রিয়া জানানো হয়েছে, তারা বলছেন সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পান নাই। অঞ্জন রায়, আপনার কাছে কি এরকমটাই মনে হয়? গতকাল আমরা দেখেছি প্রধান বিচারপতি বলেছেন যে একটি মিথ্যা ঢাকতে গিয়ে বা আড়াল করতে গিয়ে শত মিথ্যা কথা বলা হচ্ছে। এখন বিএনপির প্রেস ব্রিফিংটি আমরা দেখেছি, বক্তব্যটি শুনেছি, এটি তাদের দলীয় চিন্তা আমার কাছে মনে হয়। এবং এই প্রথম আমরা কিন্তু যুদ্ধাপরাধের বিষয়ে বা এই বিচার কার্যের চূড়ান্ত সময়ে বিএনপির একটি রাজনৈতিক বক্তব্য দেখতে পেলাম এবং তারা তাদের কথা বলেছেন। সুতরাং এটি বিএনপির নেতারাই ভালো তার যুক্তিগুলো দিতে পারবেন তারা কেন বলেছেন। এবং আমার কাছে কিন্তু অন্য জায়গায় মনে হয়েছে বিষয়টা। আমি আসলে বিএনপির এই বিষয়টাকে বিএনপি নেতৃবৃন্দ ভালো করে ব্যাখ্যা দিতে পারবেন, তাদের ব্যাখ্যা প্রত্যাশা করি। আমার কাছে মনে হচ্ছিল আজকে যখন সন্ধ্যা থেকে বা গত দুদিন থেকে যখন গণমাধ্যমগুলোয় আসছে যে খারিজ হলো এবং প্রস্তুতি চলছে, স্বাক্ষর হচ্ছে, তখন একটি ঐতিহাসিক প্রায়শ্চিত্তের সময় চলছিল মনে হচ্ছিল। মানে আপনি ধরুন মঞ্জু ভাই যেটি বলছেন যে বাংলাদেশে অনেক কিছুই কিন্তু নতুন। বাংলাদেশের পুরনো বিষয় ছিল আলিম চৌধুরীর মন্ত্রী হওয়া, বাংলাদেশের পুরনো বিষয় ছিল মৌলানা মান্নানের মন্ত্রী হওয়া, বাংলাদেশের পুরনো বিষয় ছিল যুদ্ধাপরাধীরা সসম্মানে থাকবেন, হয়ে উঠেছিল এটি স্বাভাবিক প্রায় যে যুদ্ধাপরাধীরা গাড়িতে পতাকা ওড়াবেন। ঠিক তখন আপনি ধরুন যে আমাদের কাছে নতুন লাগে তখনই যখন দেখি যুদ্ধাপরাধীরা গ্রেফতার হন, তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়, বিচার প্রক্রিয়া একটি বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে, বিচারিক ধাপের মধ্যে দিয়ে একটি সমাপ্তির দিকে যায়। সুতরাং এই নতুন পরিস্থিতিটিকে আমরা দেখছি এবং সেই ক্ষেত্রে আমরা অনেকের বক্তব্য, অনেকের চেহারাগুলোও কিন্তু নতুন করে চিনছি। এবং আপনি দেখেন হিসাব করে যে যেমন নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা দেখলাম যে একজন বিদেশি নাগরিক খুন হলেন, আরেকজনকে হত্যা করা হলো, আরেকজন যাজক, এবং কি বেদনাদায়ক ব্যাপার যে মানুষটি 35 বছর ধরে বাংলাদেশের একদম প্রাকৃত জনদের, সাঁওতালদেরকে চিকিৎসা দিচ্ছিলেন, সেই মানুষটিকে গুলি করতে হাত কাঁপলো না। আমাদের সৌভাগ্য, মানুষটির সৌভাগ্য, তিনি জীবিত, তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু এর পেছনে কিন্তু একটি জায়গা রয়েছে, সেই জায়গাটি হচ্ছে বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া যাতে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে খবর। বিদেশিদের টার্গেট করা হচ্ছে এই কারণে যাতে ইন্টারন্যাশনাল মিডিয়াকে গুরুত্ব পায়। কারণ বাংলাদেশের গ্রামের একজন চিকিৎসক গুলিবিদ্ধ হলে তো বিবিসি, সিএনএন, আল জাজিরার খবর হয় না, কিন্তু তিনি যদি বিদেশি হন তাহলে কিন্তু খবর হয়। এখন ফ্রান্সে এবং ফ্রান্সের ঘটনাটি আমরা দেখার পরে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের একজন কিছুদিন আগে খুন হলেন ফ্লোরিডায় বোধহয় মঞ্জু ভাই। তা আমাদের কাছে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আমরাও বিদেশি, আমরা থাইল্যান্ডে গণকবর দেখি, আমাদের দেশের সহনাগরিকেরা অসম্ভব কষ্টে দীর্ঘ সময় ধরে নানা নির্যাতনে মারা গিয়েছেন এবং আমরা কিন্তু অ্যালার্ট জারি করি না এবং আমরা কিন্তু তারপরেও তাদের সাদরে গ্রহণ করি। সুতরাং এগুলো সবই কিন্তু একটি মালার বিভিন্ন ফুল, এর বাইরে কিছুই নয়। জি মঞ্জুরুল ইসলাম, গতকাল বিএনপির পক্ষ থেকে যে ন্যায় বিচার পাননি সালাউদ্দিন কাদের চৌধুরী, এটার পক্ষে যুক্তি দিতে গিয়ে তারা বলেছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী যেসব দালিলিক প্রমাণ উপস্থাপন করেছেন সেগুলো বিবেচনায় নিলে হয়তো ন্যায় বিচার পেতেন, কিন্তু তিনি যেই সব মানে বিশেষ করে পাঞ্জাব ইউনিভার্সিটির যে সমস্ত নথিপত্র তিনি দেখিয়েছেন সেগুলি তো আদালতে ভুয়া প্রমাণিত হয়েছে, তারপর সেগুলি আদালত কি করে বিবেচনায় নিবে? আমি 3টি তথ্য আপনাকে দিতে চাই। একটি হচ্ছে বিএনপি এতদিন এই প্রথম মুখ খুললো যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে। না, যখন আপিলের রায় হয়েছিল তখনও তারা একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছিল। ওই অর্থে এত বিস্তারিত তারা ব্যাখ্যা করেন নাই। তো যখন প্রতিক্রিয়া দেননি তখন নাগরিক হিসাবে আমি বলছি, তখন
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশের মানুষের কাছে বিএনপি মনে হতো যে পরীক্ষায় ফেল করেছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা শানিত অবস্থায় তাদের বক্তব্য তুলে আনতে পারেনি। এবার যে প্রেস কনফারেন্সটি করলো তাতে মনে হচ্ছে তারা ফেল করেনি, এক ক্লাস নেমে গেছে। ফেল করলে তো ওই ক্লাসে থাকতো, এখন এক ক্লাস নেমে গেছে। এই বক্তৃতার মধ্য দিয়ে 3টি তথ্য তারা দিয়েছেন। একটি হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী উনি সৎ রাজনীতিবিদ ছিলেন। দ্বিতীয় বলেছেন উনি স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছেন। তারপরে তৃতীয় তিনি বলেছেন সার্বভৌমত্বের জন্য কাজ করেছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন। যদি এই 3টি জিনিস বিশ্লেষণ করি, সোজা কথা উনি স্বাধীনতার জন্য কাজ করেছেন, ঘটনা সত্য। তবে তিনি পাকিস্তানের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করেছেন, অখণ্ডতা রক্ষা। পাকিস্তান 47-এ স্বাধীন হওয়ার পরে সেই পাকিস্তান যেন সার্বভৌম স্বাধীন থাকে তার জন্য চেষ্টা করেছেন। বাংলাদেশের 16 কোটি মানুষ সেই কথা বিশ্বাস করে। তার বিপরীতে বিএনপি নতুন করে প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দল। দ্বিতীয় কথা, তিনি সৎ রাজনীতিবিদ বলেছেন। ইনি তো সেই সালাউদ্দিন কাদের চৌধুরী যিনি সেই দলের চেয়ারপারসন সম্পর্কে বলেছেন যে কুকুরের ল্যাজ অত বছর চুঙ্গায় রেখে ছেড়ে দিল সেই কুকুরের ল্যাজ সোজা হয় না। উনি তো সেই রাজনীতিবিদ যিনি একের পর এক কেবলমাত্র মুক্তিযুদ্ধের সময় অসততা করেছেন, মানুষ হত্যা করেছেন তা না, তারপরও তার অসৎ রাজনীতির চিহ্ন রাউজানের মাটিতে মাটিতে ঘাসে ছাত্রলীগ কেউ তো তার অত্যাচার থেকে বাদ যায়নি। এইরকম লোককে যখন বিএনপির মতো রাজনৈতিক দলের মুখপাত্র সার্টিফিকেট দেন সৎ রাজনীতিবিদ হিসেবে, তখন আমাদের কিন্তু প্রশ্ন জাগে বিএনপির প্রতি সাধারণ মানুষের যে ন্যূনতম শ্রদ্ধা তো থাকে, সেই শ্রদ্ধার ব্যাপারে প্রশ্ন জাগে। জি, সেই প্রশ্নের ক্ষেত্রে আমি যদি বলি বিএনপি, আপনি যেটা বলছিলেন যে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, আমি যদি বলি সেই মৌনতাকে এক ধরনের সম্মতির লক্ষণ হিসেবে, মানে বেনিফিট অফ ডাউটও যদি বিএনপিকে দেয়া যায়, আজকের এই প্রতিক্রিয়া আসলে সেই অবস্থানটাকেও আর রাখলো না। সেটাই বললাম, সেটা ফেল করেছিল, এখন এক ক্লাস নামিয়ে দেওয়া হয়, জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। আরেকটা কথা একটু উল্লেখ করতে চাই, আপনার বিরতির পরে নিশ্চয়ই আমি ফিরে এসে বাকি কথা বলবো। নিচ্ছে একটা মাত্র 40 সেকেন্ডের বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে মঞ্জুরুল ইসলাম, আপনি বলছিলেন যে বিএনপির এই অবস্থান আসলে রাজনীতিতে, তার দলের রাজনীতির জন্য কি ফল নিয়ে আসবে? আসলে আমি মনে করি একেবারেই নেতিবাচক, কারণ বিএনপিকে ওই বক্তব্যগুলো, প্রতিটি বক্তব্য স্ববিরোধী বক্তব্য। আসাদুজ্জামান রিপন তিনি বলছেন মুক্তিযোদ্ধার দল, তারপরে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর সহিংসতা, সালাউদ্দিন কাদের চৌধুরীর যে মিথ্যাচার, এটা বাংলাদেশের সকলের কাছে পরিষ্কার। আপনি যেটি বললেন, তিনি যে যুক্তিটি দেখানোর চেষ্টা করেছিলেন তার তথ্য প্রমাণ যদি সত্য মনে করা হতো, আপনি জানেন, আপনি যেহেতু এই মামলাটিকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন অন্যান্য গণমাধ্যম কর্মীদের মতো, তারা প্রথমে 42 জন সাক্ষীর তালিকা দিয়েছে, 42,4200 জনের, তারপরে 1100 জন, তারপর যখন বলা হলো সর্বশেষ তারা গিয়ে 5 জনের যে সাক্ষী নেওয়া হয়েছিল সেখানে 4,200 জনের, তারপরে 1100 জন, তারপর যখন বলা হলো সর্বশেষ তারা গিয়ে 5 জনের যে সাক্ষী নেওয়া হয়েছিল সেখানেও কিন্তু এই 5 জনের নাম ছিল না। তারপরে যে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে যে দলিলটি দেয়া হলো, সেই দলিলটি যেটা দেওয়া হয়েছে আজকে অ্যাটর্নি জেনারেল বলেছেন গতকাল, কিন্তু সেই দলিলে আগে বলা হয়েছিল সেশন একটি 1970 সাল, পরে দেওয়া হয়েছে 1970 থেকে 70, সেশনের মধ্যে কোনো তারতম্য হয় না। তারপরে অকাট্য প্রমাণ, যাদেরকে অত্যাচার করা হয়েছে, যারা গুলিবিদ্ধ করেছিলেন বোমা মেরে, যারা চিকিৎসা দিয়েছিলেন, সেই সমস্ত মানুষের উপস্থিতি এখানে এসছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো একজন ভণ্ড রাজনীতিবিদ 1971 কেবল তার নৃশংসতা না, তারপরে উনি যেটি করেছেন বাংলাদেশের রাজনীতিতে একের পর এক অসম্মান করে, মানুষকে, রাজনীতিকে, গণতন্ত্রকে অসম্মান করে তিনি অধ্যত্ব দেখিয়ে এগিয়েছেন। তার পুরো মামলাটির সময় নাটকে ভরা। আপনি জানেন যে তার মামলার সময় কিন্তু বলা হয়েছিল রায়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা আইন মন্ত্রণালয় থেকে বেরিয়ে গিয়েছে, সেই মামলার রায়টি কিন্তু দেখা গেল মিথ্যা, অর্থাৎ সেই রায়টি যেটি তারা হাজির করলেন তার সাথে এর কোনো মিল নাই। তারপরে অর্থাৎ আইন মন্ত্রণালয় থেকে যেটা বলেছিলেন, যেটার কথা, সেটি আসলে আদালত থেকে ওটা ফাঁস হয়েছিল না, কিন্তু সেখানেও যেই রায়টুকুর যেই অংশটুকু তারা দেখানো হলো সেই এর সাথে প্রকৃত রায়ের কোনো মিল নাই। তারপরে একের পর এক সর্বশেষ উনি দেখেন
এই যুদ্ধাপরাধীদের বিচারে বাংলাদেশের আজকে যেই ঘটনাটি ঘটতে যাচ্ছে বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য বিশ্বের মধ্যে এটি একটি দৃষ্টান্ত তৈরি করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে। পৃথিবীর কোথাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপিলের ব্যবস্থা নাই, রিভিউর ব্যবস্থা নাই। রিভিউর মধ্যে তারা এভিডেন্স নিয়ে আসলেন, তারও কোনো সুযোগ নাই। মানে একের পর এক নাটকের জন্ম দিয়ে কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করবার, ভণ্ডামি করবার সমস্ত আশ্রয় তিনি করবেন। ফলে এই জায়গায় আমি মনে করি উনি নিজে ক্ষতিগ্রস্ত হলেন সেটা না, রাজনৈতিক দল হিসাবে বিএনপির যে অবদমনের দিকে, বিএনপির অবনতির দিকে শেষ প্যারেকটি মারলেন তার এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে। কিন্তু বিএনপি তাহলে তাদের এমনিতেই মানে আগে থেকেই বিএনপি যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে তারা বলছিল যে স্বচ্ছ নিরপেক্ষ আন্তর্জাতিক মানের বিচার। এখন এই প্রথমবারের মতো বিএনপির কোনো শীর্ষস্থানীয় নেতার আসলে ফাঁসি হতে যাচ্ছে যদি আমরা ধরে নেই, সেই ক্ষেত্রে বিএনপির আসলে রাজনৈতিক যে আদর্শ, রাজনীতির যে ভিত্তি, সেইটা কোন স্থানে গিয়ে দাঁড়াবে? ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি হিসাব করে দেখি যে বিএনপি ইতিপূর্বে যেটি মঞ্জু ভাই বলেছে, আজকে আমাদের হয়তো কথা মিলে যাচ্ছে অনেক ক্ষেত্রে, কারণ আমরা দুজনই বাংলাদেশকে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি। ধরুন বিএনপি এতদিন বলেননি, এবং এক ধরনের কিন্তু আমরা যারা গণমাধ্যমে কাজ করি বা এই বিষয়টিকে নিয়ে যারা একটি ইতিহাসকে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি নাগরিক হিসেবে বাংলাদেশে, আমাদের কিন্তু চেষ্টা ছিল বিএনপি স্ট্যান্ডটি কি জানার জন্য। এবং আমরা যখন সর্বশেষ এসে দেখলাম, কারণ ইতিপূর্বে আমি দেখেছি বিএনপির একাধিক নেতা আমার টক শোতে বলেছেন, যেটি আমি হোস্ট করি, যে এখনো তো বিচার শেষ হয়নি, তখন আমরা জানাবো, এটা কিন্তু বলেছে মঞ্জু ভাই। এবং তারপরে যখন এই স্ট্যান্ডটি আসলো তখন কিন্তু বিস্ময়কর ব্যাপার মনে হয়, কারণ আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, আমাদের পরিবারের মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আমরা প্রত্যাশা করি কিন্তু সেই বাংলাদেশের, যে বাংলাদেশের সরকার এবং বিরোধী দলে যারা থাকবে তারা মুক্তিযুদ্ধকে ধারণ করবে। এবং সেই জায়গাতে আমরা কিন্তু আজকে বিভ্রান্ত বলবো না, আমরা হতচকিত, বিস্মিত এবং এক ধরনের লজ্জাও লাগার ব্যাপার থাকে। কারণ আর যাই হোক, সালাউদ্দিন কাদের চৌধুরী রাজনীতি, এবং সালাউদ্দিন কাদের চৌধুরী শুধু যে প্রথম থেকে বিএনপি করেছেন এমনও কিন্তু না, তিনি তার নিজের দল করেছেন, জাতীয় পার্টির মন্ত্রী থেকেছেন, বিএনপিতে এসেছেন, বিএনপি স্থায়ী কমিটিতে এসেছেন, এবং তিনি স্থায়ী কমিটিতে ছিলেন বা আছেন এখনো পর্যন্ত, এখনো আছেন। এবং এই মুহূর্তে আমাদের একটি প্রত্যাশা আমরা করতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাজনৈতিক প্রশ্নে তারা জামাতের সাথে যে জোটটিকে, তারা কিন্তু অনেক সময় বলেন যে এটি নির্বাচনী জোট বা নির্বাচনী এক ধরনের ঐক্য, কিন্তু সেইখান থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এখন যে জায়গাটিতে দাঁড়ালো, অন্ততপক্ষে আজকের বিবৃতির পর, এক ধরনের ফিলোসফিক্যাল মেলবন্ধন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যে জায়গাটি খুব অদ্ভুত, যে আমরা নির্বাচনী জোট তারা যেটি বলছিলেন, আজকের পর সেটি বলার জায়গা পাবলিকলি তারা আর রাখলেন না। এই ফিলোসফিক্যাল যে মেলবন্ধনের কথা অঞ্জন রায় বলছেন, ফলে বিএনপির বিশেষ করে যারা তরুণ প্রজন্মের নেতা কর্মী বা আদর্শে বিশ্বাস করে এরকম যারা আছেন, তাদের জন্য বিষয়টা অনেকখানি হতাশাজনক হবে কিনা? এখানে আমি দুই রকম প্রতিক্রিয়ার কথা বলবো। একটি হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বিএনপি বা জামাত যারা করে, বিশেষ করে জামাতে আমরা অনেকে মনে করি যে পুরনো প্রজন্ম যারা সরাসরি যুদ্ধাপরাধের সাথে জড়িত, তারা চলে গেলে অনেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, এরপরের প্রজন্ম তারা হয়তো বাংলাদেশের আদর্শে বিশ্বাস করবেন। আমরা এই পর্যন্ত বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য, রাজনৈতিক সহিংসতার জন্য, জঙ্গিবাদ তৈরি করার জন্য যাদের গ্রেফতার করতে দেখেছে হাতে কলমে, এমনকি এই যে আমাদের ব্লগারদের হত্যাকাণ্ডে, এদের অধিকাংশই কিন্তু আপনি দেখেন সেই ধর্মাশ্রয়ী রাজনীতির সমর্থক অথবা কর্মী, অর্থাৎ সরাসরি বললে আইদার বিএনপি অথবা আমাদের জামাতে ইসলামের কর্মী সমর্থক। সে জায়গায় আমি মনে করি তাদের মধ্যে সামান্যতম যে কিছু মানুষ ছিল যারা মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা, আমি যেটা অঞ্জনদা বললো তার সাথে একমত, তাদের কাছে আজকে পরিষ্কার যে এটা কেবলমাত্র রাজনৈতিক ঐক্য না, কেবলমাত্র নির্বাচনী ঐক্য না, এটি একটা আদর্শিক ঐক্য। এই জায়গায় আমি বলতে চাই, এই দুজনের যে মৃত্যুদণ্ডের অপেক্ষা আমরা আছি, এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। আপনি মনে করেন দুজনের মৃত্যুদণ্ড হয়তো আগামী 48 ঘন্টার মধ্যে কার্যকর হবে, আমরা গণমাধ্যম কর্মীরা যতটুকু জানি। আজকে সেই দলের, সেই জোটের নেত্রী, 48 ঘন্টার মধ্যে কিনা এটা বলা যায় না, আমরা এখন পর্যন্ত যতটুকু আয়োজন আমরা লক্ষ্য করছি, সেই ক্ষেত্রে সেই জোটের নেত্রী আসার ঘোষণা দিয়েছেন আগামীকাল। আমাকে আজকে নাগরিক হিসাবে দুঃখের সাথে বলতে হচ্ছে, উনি সেই নেত্রী, যেই নেত্রী এই দুজনের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। আমি মনে করি এই দুজনের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার যে প্রক্রিয়া হয়েছিল, তার একটি প্রতিশোধ প্রাকৃতিকভাবে হতে যাচ্ছে।
এবং এইটাই বাংলাদেশের মানুষের জন্য স্বস্তি। এই স্বস্তিকে বোধ করে যদি কোনো বাংলাদেশকে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, গণতন্ত্রকে বিশ্বাস করে এরকম কোনো মানুষ বিএনপি বা 4 দলীয় জোটের মধ্যে থাকে, তাহলে আমি অবাক হব যে তারা এখনো বিএনপি বা 4 দলীয় জোটকে সমর্থন করে। এক্ষেত্রে আরেকটি আমি একটা বিরতিতে যেতে হবে, বিরতিতে বিরতির পর থেকে পরে ফিরে এসে আসি। আপনার কথাটি শুনবো। সেই সঙ্গে জামায়াত নিষেধের ব্যাপারে বলা হয়েছে যে আগামী মার্চের মধ্যে একটা সিদ্ধান্ত, সম্পন্ন হবে। প্রক্রিয়া সম্পন্ন হবে। এই বিষয়গুলি নিয়ে ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন বাংলাদেশ এখন। যে অঞ্জন রায়, জামায়াত নিষিদ্ধের ব্যাপারে বলা হয়েছে যে একটা প্রক্রিয়া আসলে মার্চ নাগাদ শুরু হবে, আওয়ামী লীগের একজন নেতা গতকাল বলেছেন। গত প্রায় 2 বছর ধরে কিন্তু আমরা এই নিষিদ্ধের ব্যাপারে শুনে আসছি। এখন পর্যন্ত কোনো উদ্যোগ না নেওয়াটাও তো এক ধরনের হতাশাজনক। ধন্যবাদ। জনাব মাহবুল আলম হানিফ আজকে জি, বলেছিলেন, হানিফ যদি ভুল বলেছেন। না করি। এখন এটি 2 বছরে হয়নি, তবু যদি হচ্ছে শুনছি এটি একটি আশাপ্রদ ঘটনা। এবং তিনি একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা, এবং তিনি যখন দলীয় গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, তিনি যখন বলেছেন আমার বিশ্বাস এমনটি হতে যাচ্ছে। কারণ একটা জিনিস কিন্তু আমার বারবার যে কথাটা আমি বলেছি বা বলি, যে আমরা পাকিস্তানকে আমি কোনো রাষ্ট্র ভাবি না, পাকিস্তান একটি দর্শন, এবং সেই দর্শনকেই লালন করে জামাতে ইসলামী। এবং এখন শুধু জামাতে ইসলামী না, আরও অনেক বড় স্কেলেই দেখছি আমরা বিষয়টি। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এই নিষিদ্ধের বিষয়টি নিয়ে নিশ্চয়ই মার্চে তিনি যখন বলেছেন, এবং নিশ্চয়ই দলীয় সিদ্ধান্ত বা দলের মধ্যে কেমন আলোচনার করে বুঝি, কারণ আইনমন্ত্রী কয়েক দফা বলেছেন এখন যে সংসদে পরবর্তী সুলতানা, অধিবেশনে, আমরা তারপরে পরবর্তী ভরসা রাখতে অধিবেশনে। চাই। এখন এটাই ঘটনা, কারণ এই বিষয়টি নিয়ে বারবার আমরা শুনতে চাই না। আমার বিশ্বাস যে এটি শেষ শুনবো, এবং নিশ্চয়ই এই বিষয়ে আমরা একটি ব্যবস্থা দেখব। কারণ বারবার আসলে একই ধরনের কথা শুনবো এমনটি আমরা আশা করি না। কারণ আপনি যখন একটি অসুখ সারাবেন, তখন কিন্তু সেই অসুখটিকে একদম গোড়া থেকে শেষ করতে হবে। আপনি ফ্যাক্টরিটি খুলে রেখে আপনি প্রোডাকশন বন্ধ করতে পারবেন না, কারণ প্রোডাকশন তৈরি হতে থাকবে, মার্কেটে আসতে থাকবে। সুতরাং আপনাকে কারখানা বন্ধের জায়গাটিতে ভাবতে হবে, এবং এই কারখানা বন্ধের জায়গাটি কিন্তু দার্শনিক জায়গাও বটে। এটি শুধুমাত্র একটি দলকে বন্ধ করা মানে কিন্তু একটি কম্পিউটার শাটডাউন দেওয়া না, বা একটি গুগলের ওই একটা পেজ থেকে বের হয়ে যাওয়া। একটি দলকে বন্ধ করা মানে সে একই সাথে সেই দর্শনকে, এবং তারা যে দর্শনটিকে ছড়িয়েছে, সেই দর্শনটিকে সেখানে কি কি সংকট ছিল, কি কি নেগেটিভ দিক ছিল, সেগুলোও মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয় থাকে, এবং সেই জায়গাটিতে অ্যাক্টিভ হতে। এবং একই সাথে আমার মনে হয় যে 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন, 1971 সালে যারা জীবন দিয়েছেন, যারা সম্ভ্রম দিয়েছেন, তারা কেউ কিন্তু প্রত্যাশা করেন না যে এই ধরনের একটি রাজনৈতিক শক্তি, যারা আমাদের স্বজনদেরকে চিহ্নিত করেছে, হত্যা করতে সহায়তা করেছে, যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যাকে সহায়তা করেছে, যারা বাংলাদেশ নামক রাষ্ট্রটির অভ্যুদয় চায়নি, যারা তথাকথিত পাকিস্তানের অখণ্ডতার নামে গণহত্যায় মদদ দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের সেই দলটির সেই রাজনীতি করার কোনো জায়গা বাংলাদেশে আছে। এবং এক্ষেত্রে কিন্তু খুব পরিষ্কার বাংলাদেশে একটি বিভাজনের জায়গা রয়েছে। বিশ্ব রাজনীতিতে আমরা যদি তাকাই, একদিকে আমরা দেখছি প্রগতিবাদীরা রয়েছে, একদিকে বিভিন্ন অন্ধকার শক্তিগুলো আছে। সেই অন্ধকার শক্তি কোথাও ফ্রান্সে হামলা করছে, সেই অন্ধকার শক্তি হয়তো ভারতে প্রগতিশীল মানুষের মুখে চুনকালি ছুঁড়ে দিচ্ছে। সেই অন্ধকার শক্তি আমাদের দিনাজপুরে একজন ধর্মযাজক এবং একজন চিকিৎসক 35 বছর চিকিৎসা করেন, তাকে খুন করছে। সেই অন্ধকার শক্তি কিন্তু আমরা দেখেছি কেওনঝাড়ের গ্রামে আদিবাসীদের চিকিৎসাকারী ডাক্তার গ্রাহাম স্টুয়ার্ট স্টাইনকে খ্রিস্টান হিসেবে হত্যা করেছে। সুতরাং অন্ধকার শক্তিগুলো যখন এক ধরনের ঐক্যের মধ্যে আছে, আলোকিত মানুষের ঐক্য হতে হবে, এবং আলোকিত মানুষকে হাতে হাত ধরে কিছু নিষ্ঠুর সিদ্ধান্ত প্রয়োজনে নিয়ে বাংলাদেশকে, বাংলাদেশের গতিধারায় যে ট্রেনটি চলছে সেই ট্রেনটিকে সচল রাখতে হবে। জি, মঞ্জুরুল ইসলাম, বিএনপি বারবার বা জামায়াতও বলছে যে যেই বিচার চলছে এটাকে তারা রাজনৈতিক প্রতিহিংসামূলক বলছে। এখন এটাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলছে, সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, আমাদের রাজনীতিতে অনেকখানি ক্রিয়া প্রতিক্রিয়াশীল, সেদিক থেকে তো হতেও পারে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু অভিযোগ আছে আওয়ামী লীগেও বেশ কয়েকজন যুদ্ধাপরাধী আছে। তাদেরকে যদি বিচারের মুখোমুখি করা হয়, এই বিষয়গুলি নিয়ে মানুষের সন্দেহ কিছুটা হলে দূর হতে পারে কিনা? অবশ্যই। ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগ করতেন এরকম একজনকে কিন্তু যুদ্ধাপরাধী হিসেবে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং আমরা এখন আমার দোষ ঢাকার জন্য আমি আরেকজনের দোষকে আমি অস্বীকার করব, সেটা বললে তো হবে না।
বাংলাদেশের মানুষের কাছে একেবারে এই যে আজকে যার দুজনের যে ফাঁসির রায় কার্যকরের পথে আমরা, আল বদর বাহিনীর ঘোষিত সাধারণ সম্পাদক, দম্ভের সাথে 1971 সালে হত্যাযজ্ঞ চালিয়েছে, মানে বিজয়ের উষালগ্নে যারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে অত্যন্ত দম্ভের সাথে, এবং তারপরে শুধুমাত্র জিয়া রহমান ক্ষমতায় আসার পরে পুনরুজ্জীবিত হবার পরে তারা বাংলাদেশে আবার বাংলাদেশকে পাকিস্তান বানানোর প্রক্রিয়ায় সেই পাকিস্তান জিন্দাবাদের অনুকরণে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেয়নি, রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের মন্ত্রী হয়েছে। কল্পনা করতেই তো যারা মুক্তিযোদ্ধা, যাদের শহীদদের সন্তান যারা, তাদের তো রক্ত বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল। সেই বাংলাদেশে তো আমরা বাস করেছি। দুঃখজনক 45 বছরের বাংলাদেশে 15 বছর মুক্তিযুদ্ধের পক্ষের সরাসরি নেতৃত্বদানকারী শক্তি ক্ষমতায় ছিল। ছোট্ট কথা বলি, আপনি মাঝখানে মার্জনা করবেন। 1971 সালে আমার চাচা খুন হয়েছিলেন মুক্তিযুদ্ধে, তা উনার মঞ্জু ভাই আমি একটু শক্তি ক্ষমতায় ছিল। ছোট্ট কথা বলি, আপনি মাঝখানে মার্জনা করবেন। 1971 সালে আমার চাচা খুন হয়েছিলেন মুক্তিযুদ্ধে, তা উনার মৃতদেহ আমাদের দেখার সৌভাগ্য হয়নি, এবং আমরা যেটুকু জানি যে পাবনার বিসিক শিল্প এলাকায় কুকুরে খাওয়া তার ডেড বডিটি পাওয়া গিয়েছিল, শেষকৃত্য হয়েছিল তার, সাধারণ মানুষজন যেভাবে করে হয়েছিল। আমি কিন্তু আমার চাচার মৃতদেহ দেখার সুযোগ পাইনি, আমরা পাইনি। এবং সেই জায়গায় আজকে কিন্তু যারা এতদিন সদম্ভে থেকেছেন তারা পরিবার দেখা করছেন, নানাভাবে আছেন, এবং যদি হিসাব করা যায় একজন শহীদ পরিবারের মানুষ হিসেবে আমরা বলবো যে আমরা যদি তাকিয়ে দেখি, আপনি নুরেমবার্গ ট্রায়ালের যদি ভিডিওগুলো দেখেন, দাঁড় করাচ্ছে, গুলি করছে, দাঁড় করাচ্ছে, ঝুলিয়ে দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু অনেকখানি এই ট্রাইব্যুনালকে দেখছি অনেক বেশি উদার ভাবে করছে। সেখানেও তারা মানবিক না, কেবল তারা যুদ্ধাপরাধীদের প্রতি কি পরিমাণ মানবিক, যেই সমস্ত ট্রায়ালের আপনি আন্তর্জাতিক উদাহরণ দিলেন, কোথাও আপিলের সুযোগ নাই, রিভিউর কথা বলার তো সুযোগ, যারা পরিবারের সদস্যরা যাচ্ছেন তাদেরকে ভিআইপি সিকিউরিটি দিয়ে দেখা করার সুযোগ করে দেওয়া হচ্ছে। আপনি বললেন যে কেন দেরি করা হচ্ছে, আমি ওই প্রসঙ্গে একটু যেতে চাই। জামাতকে নিষিদ্ধ করা, আজকে যেদিন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, সুলতানা মাফ করবেন, সেদিন যদি জামাতকে নিষিদ্ধ করা হতো, আজকে জামাতের সহযোগী যারা একই ভাষায় কথা বলছে তাদের চরিত্র কিন্তু আমাদের সামনে উন্মোচিত হতো না, এক। দ্বিতীয়ত, কদিন আগে আপনি জানেন $250,000 দিয়ে কেবলমাত্র জামাতে ইসলাম আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করবার জন্য তারা লবিং করেছিল। আমরা সেই কোম্পানিগুলোর নাম জানি, টবিক অ্যাডমেন্স অন্যদের নাম। মাত্র 6 মাস আগে বিএনপি $40,000 থেকে $1,20,000 দিয়ে যে লবিং ফার্ম নিয়োগ করেছে, 4টি এজেন্ডা। এর প্রথম এজেন্ডা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা, দ্বিতীয় ইনক্লুসিভ নির্বাচন করা, তৃতীয় মানবাধিকার, চতুর্থ হচ্ছে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য নিয়ন্ত্রণ, মানে ফিরিয়ে আনা। তার মানে প্রথম এজেন্ডা কি? অর্থাৎ এদের চরিত্রটা আমাদের সামনে পরিষ্কার হচ্ছে। আরেকটা যেটা দাদা বললেন, আমি ওনার সাথে একমত, যে আমরা যদি এক্সিকিউটিভ অর্ডারে আজকে যদি জামাতকে নিষিদ্ধ করা হয়, তাহলে দুদিন পরে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আমরা তো দেখেছি বাংলাদেশে কারা শাসন ক্ষমতায় ছিল, যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, আদেশে না হোক, তারা আবার যে আইনি প্রক্রিয়ার কথা প্রধানমন্ত্রী বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, ওকে সেই প্রক্রিয়াটাও তো শুরু করা কিন্তু রাতারাতি সম্ভব না। আমি এই জায়গাটা একটু খালি ছোট করি, সেটা শুরু আপনি বিরতিতে বিরতি থেকে আসি। সেই প্রক্রিয়ায়, মানে আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করার ক্ষেত্রে সমস্যাটি কোথায়, এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব। নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, জামাতকে আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করতে আসলে সমস্যাটা কোথায়, বাধা কোথায়? এই ব্যাপারে আমি যতটুকু জানি, মাননীয় আইনমন্ত্রী কয়েকবার বলেছেন, আপনিও অনুষ্ঠানে বলছেন, অনুষ্ঠানের ফাঁকেও বলছিলেন, তিনি ইতিমধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। জানেন, মন্ত্রিপরিষদ থেকে এই আইনের খসড়াটি হবার পরে এটা সংসদে পাশ হতে হবে। এই জায়গার মধ্যে আমরা যেটা আওয়ামী লীগের নেতা হানিফ সাহেব বলেছেন, এবং যতটুকু সাংবাদিক হিসেবে আমরা খোঁজ রাখি, মোটামুটিভাবে এই মার্চের মধ্যেই হানিফ বলেছেন। কিন্তু আপনার আইনমন্ত্রী কিন্তু এই প্রসঙ্গে এখন আর কোনো কিছুই বলেন না। আমরা অসংখ্যবার তাকে চেষ্টা করেছি এই বিষয়ে, এটা কিন্তু মন্ত্রিসভায় উত্থাপিত হয়নি। কয়েক দফা বলা হয়েছে মন্ত্রিসভায় উঠে না, আমি সেটাই বলছি। ফলে এই দুটি প্রক্রিয়া বাকি, মন্ত্রিসভায় উত্থাপনের সাথে সাথে সংসদে পাশ হবে। আমি যতটুকু খোঁজ রাখি তাতে যেটা হচ্ছে যে এখন পর্যন্ত মোটামুটি আইনের বিষয়টি চূড়ান্ত হয়ে আছে, এখন যে কোনো পর্যায়ে হবে। আর সাংবাদিক হিসাবে আমি আমার একটি পর্যবেক্ষণ আছে। আমি মনে করি যদি ওই যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াটি যখন শুরু হলো, তখন যদি
জামাতকে নিষিদ্ধ করে দেয়া হতো, আজকে যে জামাতের সেক্রেটারি জেনারেলের ফাঁসির দণ্ড কার্যকর হতে যাচ্ছে, আমি সাংবাদিক হিসাবে শিরোনাম করতে চাই যে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাতে ইসলামের সাধারণ সম্পাদকের ফাঁসির দণ্ড কার্যকর। আমি নিষিদ্ধ ঘোষিত জামাতের ফাঁসির দণ্ড, সেক্রেটারি ফাঁসির দণ্ড কার্যকর হচ্ছে, আমি সেটা তার মানে ক্ষমতা অনেক বেশি সাংবাদিকদের আমি মনে সুবিধার করি। জন্যই না, না, আসলে আইনটি না, হচ্ছে সেটা না। আমি ব্যাপারটা মনে কি করি- এরকম না, হবে? ব্যাপারটাকে যেটা মনে করছি, এই শেষ বাক্যটা আমি এটা বলতে চাই, আমার কাছে যেটা মনে হচ্ছে সরকার যেহেতু মানে একেবারে চিহ্নিত যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াটি সম্পন্ন করার শেষ পর্যায়ে আছে, চিহ্নিত কয়েকজনে, আমার ধারণা দুটি জিনিস একেবারে প্যারালালি যাওয়া হচ্ছে। তাতে যেটা হচ্ছে যে এখন তো তাদের যে রুটগুলা, তাদের শেকড়গুলা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেষ সংবাদ সম্মেলনে বলেছেন যে তাদের যে অর্থের উৎসগুলা, সেটাকে যখন একটি স্বাভাবিক রাজনৈতিক দল থাকে সেটাকে চিহ্নিত করা সোজা, যখন নিষিদ্ধ হয় তখন কিন্তু তাদের যে শেকড়গুলাকে খুঁজে বের করা একটু কঠিন। আমার ধারণা, আমি আস্থা রাখতে চাই, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর উপর এই কারণে আস্থা রাখতে চাই, আমাদের কিন্তু সেই পরীক্ষা পাশের গল্প আমরা সকলে জানি যে পরীক্ষায় পাশ করতে পারবে না, চাকরি পাবে না, বেতন পাবে না, তারপরে বরকত হবে না। আমরা কিন্তু বিশ্বাসই করতে পারি নাই সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোকদের বিচার শেষ পর্যন্ত কার্যকর করা হবে। আমি একটু ছোট্ট উদাহরণ দেই। বখতিয়ার চৌধুরী বলে চট্টগ্রামের একজন, সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে ধরে নিয়ে নির্যাতন করেছিলেন, তিনি সাক্ষী দিতে আসেন নাই। আমি পরে জানতে পারি, কারণ তিনি বিশ্বাস করেন না যে ৭১-এ তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন, এবার তিনি সাক্ষী দিতে আসলে তার প্রাণটা বাঁচবে না। অর্থাৎ তার ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত সেই নির্যাতিত মানুষ বিশ্বাস করেন না সালাউদ্দিন কাদের চৌধুরী, নিজামী, আলী হাসান মুজাহিদের মতো মানুষ যারা মন্ত্রী ছিল, তাদের ফাঁসির রায় বাংলাদেশে কার্যকর হবে। শেখ হাসিনা এটা নিশ্চিত করেছেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, নিশ্চয়ই আসলে এবং তার বাকি কাজটিও তিনি সম্পন্ন করবেন, এই আস্থা আমার আছে। দুটো পয়েন্ট আছে এখানে। এক নম্বর কথা যেটি বলছিলাম আমি জনাব বখতিয়ারের কথা, এবং সেক্ষেত্রে আমার একটি জিনিস খুব পরিষ্কার মনে হয় মঞ্জু ভাই, যে বাংলাদেশে যারা এই যুদ্ধাপরাধের বা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন, এদের জন্য একটি সাক্ষী সুরক্ষার বিষয়ে আইন খুব শক্ত থাকা দরকার, এই মানুষগুলো নিরাপত্তা দরকার। কারণ এটা আপনি নিয়ে না গতকাল আমরা আলোচনা করেছিলাম, সেখানে যে বিষয়গুলি এসেছিল যে আইন করতে গেলে যে এত মানুষের সুরক্ষা, মানে সব মামলা, বাংলাদেশে যত মামলা আছে সব মামলা সাক্ষীদের সুরক্ষার একটা ব্যাপার থাকে। তখন ব্যারিস্টার তুরিন আফরোজ ছিলেন, তিনি বলেছিলেন যে শুধুমাত্র এই যুদ্ধাপরাধের এটা যেহেতু বিশেষ ট্রাইব্যুনালে আসলে বিচার হচ্ছে, এই বিশেষ ট্রাইব্যুনালের কথাই বলছি বিশেষভাবে আমরা। এটা রাখা যায় কিনা সেটা ধন্যবাদ। এটি কিন্তু বিশেষ ট্রাইব্যুনালে এখন নিশ্চয়ই একটা পাড়ার মারামারির মামলায় যিনি সাক্ষী হয়েছেন তাকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা সাক্ষী দিয়েছেন তারা কিন্তু ব্যক্তিগত কোনো স্বার্থে তার ৫ কাঠা জমির জন্য বা ২ লাখ টাকার জন্য আসেননি, বা কোনো কিছু প্রাপ্তির জন্য আসেননি। তারা বাংলাদেশ রাষ্ট্র, এই লাল সবুজের পতাকা, এই ভূমিখণ্ডকে, মুক্তিযুদ্ধকে ভালোবেসে এসেছেন। সুতরাং এই মানুষগুলো, এবং অসম্ভব এক দফা তারা কিন্তু ৭১-এ কম বেশি অত্যাচারিত হয়েছেন, এই মানুষগুলো সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য রাষ্ট্রের দায়িত্ব থাকে। রাষ্ট্র যেহেতু মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, রাষ্ট্র যেহেতু একটি রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, সেই কারণে প্রতিটি মুক্তিযোদ্ধার প্রতি এবং যারা এই ধরনের মুক্তিযুদ্ধকে ধারণ করে সাক্ষ্য দিচ্ছেন তাদের প্রতি রাষ্ট্রের বিশেষ দায়িত্ব থাকে বলে আমি বিশ্বাস করি। আর একই সাথে জামাত প্রসঙ্গে আমার কাছে যেটি মনে হয়, আমি আবারও সেই একই কথা বলবো যে জামাত ইসলামী যারা করছেন, বা আমাদের বয়সের যারা আছেন, আমাদের থেকে অতি বেশি বয়সের যারা আছেন, একদম তরুণ প্রজন্মের যারা আছেন, তারা কিন্তু একটি দর্শনকে ধারণ করে জামাত ইসলামী করছেন। এটি কিন্তু কোনো সংগঠন এরকম বা কোনো মার্কা ভিত্তিক বা প্রতীক ভিত্তিক রাজনৈতিক দল নয় জামাত ইসলাম। তাদের কিন্তু একটি নিজস্ব আইডিওলজি দিয়ে তারা চলেন, এবং সেটি আমরা, তার প্রমাণ আমরা বারবার দেখেছি, বারবার আক্রান্ত হয়ে দেখেছি, এবং তাদের কিন্তু একটি বড় অর্থনীতি আছে। আমাদের এই জায়গাটা হিসাব করতে হবে। জামাত ইসলামের অর্থনীতি আছে, জামাত ইসলামের অনেকগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, অনেকগুলো প্রতিষ্ঠানে আমি নাম বলতে চাই না এখানে, কিন্তু প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংক আছে, বা অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান আছে, হাসপাতাল আছে, ইত্যাদি আছে। এবং সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে একদিনে রাজনৈতিক দলটিকে বন্ধ করে দেবেন, আইন করে হোক, একটি বিশেষ ঘোষণা দিয়ে হোক, বা যেটি মঞ্জু ভাই বললেন যে আসলে সাংবাদিক হিসাবে আমরা কিন্তু নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার সর্বহারা পার্টির একজন মানুষ গ্রেফতার হয়েছেন, তিনি বন্দুকযুদ্ধে মারা গেছেন, তার কাছ থেকে একটি এলজি পাওয়া গেছে, আর আলী হাসান মুজাহিদের রায় এক জায়গা নাই। আমার একটা ব্যক্তিগত, মানে একটা বাজি ধরে না, এরকম একজনের সঙ্গে বাজি ধরে আমি খুব, মানে আমার ইয়ে ছিল যে আপনার জামাতকে নিষিদ্ধ করবে না, নিষিদ্ধ করবে না এই জায়গায় কিন্তু যায়নি। কিন্তু পুতুলা সুলতান, আমার কাছে যে জিনিসটি মনে হয় যে এই নিষিদ্ধ করার জায়গায় যেতে হলে কয়েকটি ধাপ রয়েছে। তাদের অর্থনৈতিক সেক্টর এবং তাদের যে দার্শনিক জায়গাটি আছে, এই জায়গাটিতে কিন্তু আমাদেরকে একটি লড়াই বাকি রয়ে গেছে এখন, এবং লড়াইটি
পুরোপুরি অসমাপ্ত রয়ে গেছে। একটি দলকে নিষিদ্ধ করে দেওয়া খুবই জরুরি, যেমন তেমন একই সাথে না, সেই দলের ব্যাপারটা আর্থিক হচ্ছে কি, এখানে সেক্টর আসলে অনাস্থা বলেন, অবিশ্বাস কিংবা সন্দেহ বলেন, সেটি হচ্ছে যখন জামায়াতকে নিয়ে সব রাজনৈতিক দলগুলো কিছু সুবিধা নিতে চায় কিংবা কাউকে সুবিধায় অসুবিধায় ফেলতে চায়, এই ধরনের রাজনৈতিক যখন কৌশল, পাল্টা কৌশলের সুযোগ জামায়াতের কারণে ঘটে, তখন কিন্তু মানুষ এই দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না, মঞ্জুরুল ইসলাম যে এই সন্দেহটা থাকে। আপনি যে আস্থাটা রাখতে বলেছেন বর্তমান সরকারের উপর, সেই জায়গাটাতে আসলে ঘাটতি কি দেখা যায় না সরকারি সেই দলের সন্দেহ থেকে? প্রধানের উপরে আমি রাখতে চাই, কারণ হচ্ছে ওই যে বললাম যুদ্ধাপরাধীদের বিচার হবে, আমরাও কিন্তু বিশ্বাস করি না, আমাদের অনেকেই সেটা করেছেন। ফলে রাজনৈতিক দল হিসাবে জামাতের হবে। আরেকটা জিনিস আমি যেটা বলেছি, একটু দুইটা লাইন ব্যাখ্যা করতে চাই, যে জামাতকে আগে নিষিদ্ধ করলে জামাতের সহযোগী গণতান্ত্রিক দলের নামে তাদের যে ঐক্যতান আদর্শের, সেটা আমাদের কাছে পরিষ্কার হতো না, যেটা গতকালকে সাংবাদিক সম্মেলনে হয়েছে। আজকে আমি এইটুকু বলি, জামাত নিষিদ্ধ হলে তারা কোন দলে যাবেন বাংলাদেশের মানুষের কাছে আজকে কিন্তু পরিষ্কার। ফলে আমরা কিন্তু জামাত নিষিদ্ধ করলে এই যে আজকে যারা মুজাহিদের সন্তান, কামরুজ্জামানের সন্তান বা সালাউদ্দিন কাদের চৌধুরীর আদর্শের সন্তান, জৈবিক সন্তান না হোক, তারা যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকবে, এদের কিন্তু আমরা চিহ্নিত করে জানতে পারি তাদের আখড়াটি কোথায় হবে। এটি কিন্তু বাংলাদেশের কাছে পরিষ্কার হয়েছে। খুব বেশি কঠিন কখনো যখন আমরা, আপনি যেই দলের কথা বলছেন সেই দলের মানে শুরু থেকে যদি এখন দেখেন, সেই প্রশ্নের জানাটা কি খুব কঠিন বিষয়? আমি সুলতানা দুঃখজনকভাবে বলি, আজকে আমরা সৌভাগ্যবান যে আমরা তিনজন আলোচক মোটামুটি বাংলাদেশে বিশ্বাস করি বলে আমাদের সুরের মধ্যে কখনো কখনো ঐক্যতান মনে হচ্ছে। আপনার এই চেয়ারে বসে কিন্তু আমি যুদ্ধাপরাধীদের বিচার কেন বাংলাদেশে করা উচিত না, বাংলাদেশকে বিভক্ত করা হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র আগে প্রায়োরিটি দেওয়া উচিত যুদ্ধাপরাধীদের বিচার না করে, এবং যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রগতিকে টেনে ধরা হচ্ছে, এই ধরনের বক্তব্য কিন্তু শুনি নাই, কেবল প্রতিনিয়ত শুনছি। আপনি বাংলাদেশের 24টি চ্যানেল ওপেন করেন, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই, যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গাওয়ার জন্য কেবল বিদেশে লবিস্ট নিয়োগ করা হয়, বাংলাদেশেও লবিস্ট না, বাংলাদেশের দালাল, বাংলা ভাষায় যদি বলি দালাল নিয়োগ করা হয়েছে, যারা বাংলাদেশকে এখনো কিন্তু বিভক্ত করতে চায়। আমি সরল একটি কথা বারবার বলি, বাংলাদেশে 45 বছরে 15 বছর ছিল মুক্তিযুদ্ধের পক্ষের সরাসরি নেতৃত্ব দানকারী সরকার, 30 বছর ছিল যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় সেই সরকার। তাদের অর্থ বিত্ত নিয়ে শেকড় গেড়েছে এরকম লোকের সংখ্যা তো 30 বছরের লোকের সংখ্যা অনেক বেশি। প্রশাসনে আছে, পেশাজীবীর মধ্যে আছে, রাজনীতিতে আছে, তাদেরকে আপনি রাতারাতি উল্টে ফেলতে পারবেন? সে জায়গায় এক্ষেত্রে কিন্তু একটি খুব পরিষ্কার জায়গা আছে, দার্শনিক জায়গা আছে, যেটি আমি আবারও বলেছি অর্থনৈতিক জায়গা আছে। আমরা কি দেখিনি যখন এক ধরনের চূড়ান্তভাবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে লক্ষ কোটি মানুষ সমবেত হয়েছিলেন শাহবাগে, সেই লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিলেন, সেই সময় কি আমরা দেখিনি অনেক প্রগতিবাদীকে ছুটে গিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা ঘটাতে এবং জামায়াতের বিতর্কিত আর্থিক প্রতিষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করতে আমরা কিন্তু দেখেছি। আমি সম্মান করতে চাই, আমি নাম উচ্চারণ করছি না, তখন তারা তুললো এবং বাংলাদেশে ছিল না কিন্তু এই বিতর্ক। এবং এখন যখন মানে আপনার বিএনপির যেই অবস্থানটি গতকাল প্রেস কনফারেন্সের মাধ্যমে আরো একবার প্রকাশিত হলো, এর ফলে আসলে বাংলাদেশের মানে রাজনীতিতে যে বিভক্তির কথাটি এতদিন পর্যন্ত সবাই ঐক্যের কথা বলছিল, সেই ঐক্য কি আসলে আর কোনো মানে সুদূর পরাহত একটা শব্দ আছে না, সেটা কি এই ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, এই প্রশ্নের জবাব খুঁজবো আমরা, এই বিষয়গুলি নিয়ে ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতির সঙ্গে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। অঞ্জন রায়, আমি বলছিলাম যেহেতু আমাদের একেবারে বিভক্ত জাতীয় মানে বিভক্তিটা খুব চরম দেখাই যাচ্ছে, খুব স্পষ্ট, সেখানে ঐক্য কোথায়, ঐক্য কত দূরে? আমি সেখানে আসার আগে একটা কথা বলি, আমি যে জায়গাটা শেষ করেছিলাম মঞ্জু ভাই, আমি সেখানটা একটু আসতে চাই। আপনি ধরুন আমরা রাজনৈতিক দলগুলোকে সমালোচনা করছি, আওয়ামী লীগকে সমালোচনা করছি যে কেন এখনো জামায়াত নিষিদ্ধ করছে না, তাই না? আমি যখন সমালোচনা করছি গণমাধ্যমে করছি, বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমে যখন আলী আহসান মুজাহিদ বা সালাউদ্দিন কাদের চৌধুরীর টিকারটি যাচ্ছে, সেই সংবাদ শিরোনামের উপরে লেখা আছে অমুক প্রতিষ্ঠান সংবাদ শিরোনাম। আমার মেরুদণ্ডটা কতখানি আপোষের জায়গায় আছে। বাংলাদেশের অধিকাংশ টেলিভিশনের যখন আমরা বা অন্যান্য গণমাধ্যমে আমরা প্রতিনিয়ত যখন এত বড় একটা ছবি দেখছি যে ঐতিহাসিক পাপ মোচন ঘটছে, তার নিচে কিন্তু আমরা দেখছি জামায়াতের একটি আর্থিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। আপোষটি রাজনৈতিক দল যতটুকু করছে
তার থেকে খুব কম কিন্তু গণমাধ্যম করছেন। এবং মঞ্জু ভাই যে কথাটি বলছিলেন, যদি 24টি টেলিভিশন চ্যানেলে আপনি যদি তাকিয়ে দেখেন কয়টি টেলিভিশন চ্যানেলে কে কোন ভাষায় কথা বলছেন আমরা জানি, এবং টেলিভিশন চ্যানেলে আমরা কতখানি আমরা প্রত্যেকে আপোষ করছি আমরা জানি। এবং আমরা কিন্তু ইসলামী ব্যাংকের সংবাদ শিরোনাম চালাতে আমাদের কোনো সংকট হচ্ছে না, ইসলামী ব্যাংকের অর্থ নিতে আমাদের কোনো সংকট হচ্ছে না, ইসলামী ব্যাংকের স্পন্সর নিতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমরা জামাতে ইসলাম নিষিদ্ধ করানোর জায়গায় যাচ্ছি। এই ডবল স্ট্যান্ডার্ড থেকে আমাদের কিন্তু ব্যক্তি হিসাবে, আমি অঞ্জন যদি কথা বলি, আমাকে বের হয়ে আসতে হবে। এবং ব্যক্তি হিসাবে বের হয়ে আসার পর সামষ্টিক দাবিটির জায়গা আসে। ব্যক্তি হিসাবে আমি যখন বেনিফিশিয়ারি হব, আমার প্রতিষ্ঠান যখন বেনিফিশিয়ারি হবে, আপনি যখন বেনিফিশিয়ারি হবেন, আপনার প্রতিষ্ঠান যতক্ষণ বেনিফিশিয়ারি হবেন, ততক্ষণ আমরাও যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে, জামাতের নিষিদ্ধকরণ নিয়ে খুব সোচ্চার হব। সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে আমাদের এক ধরনের রেস্টুরেন্ট অনেক বেশি থাকবে, নৈতিকতার জায়গাতে আমরা খুব বেশি পরিচ্ছন্ন নই, কারণ কয় টাকা তারা দেয়, যার জন্য আমাদের এই আপোষটি করতে হয়। এবং বিভক্তির ক্ষেত্রে আরেকটি বক্তব্য আছে ছোট্ট, সেটি হচ্ছে বিভক্তি কিন্তু এখন জাতিকে বিভক্ত করা হয়নি। 1970 সালের নির্বাচন যেটি হয়, আমাদের ঐতিহাসিক নির্বাচন, সেই নির্বাচনে মঞ্জুর যদি ভুল না করি, প্রায় 30% মানুষ পাকিস্তানের অখণ্ডতা চেয়েছেন, অর্থাৎ নৌকায় ভোট দেননি। তাদের ছানাপোনা, তাদের বংশধর, তাদের দর্শন একদম রাতারাতি উবে যাবে, তারা কিন্তু থাকবেন। এবং আমরা যেটা করেছি, যে কাজটি বঙ্গবন্ধু শুরু করেছিলেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া এবং বিচার কার্য, এবং কুষ্টিয়ার চিকন আলীর মৃত্যুদণ্ড কিন্তু আমরা দেখেছিলাম বাস্তবায়ন, এবং তারপর যে পথটি চলছিল 15ই আগস্টের পর, সেই পথ থেকে উল্টো পথে ট্রেনের চাকা, রথের চাকা ঘুরানো হয়েছে, যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি যুদ্ধাপরাধীরা মন্ত্রী হয়েছেন। এবং যখন নুজাত বলেন যে মৌলানা মান্নান যখন মন্ত্রী হয় তখন তার মার চাকরি নিয়ে টান পড়ে, তখন আমাদের সহ্য করতে হয়। কারণ আমি নিজেও জানি, আমরা নিজেরা দেখেছি 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন বাবা জেলখানায় থাকেন আর মাকে চাকরিচ্যুত হতে হয়, তখন একটি ডিমের মাঝখান দিয়ে কেটে 2 ভাই বোন খেতে হয়, আর আলুটুকু দিয়ে মাকে খেতে হয়। সেই জীবনযাপনটা কি আমি অঞ্জন পাবনা শহরে দেখেছি। হঠাৎ করে যখন জেলা স্কুল থেকে ফিরছি, একদিন দুপুরবেলা একটি মিছিল আসছে, তখন এত মোটরসাইকেল ছিল না, কমপক্ষে 100 সাইকেলে বাঁশি বাজাতে বাজাতে যুবকরা যাচ্ছেন, তার পেছনে একটি বিরাট মিছিল আসছে। কি হলো, আমি জীবনে প্রথম দেখলাম মৌলানা আব্দুস সোবহান পাবনা শহরের রাস্তায় বেরিয়েছেন, মিছিল করছেন। আমরা যখন বড় হয়ে উঠেছি, তখন একই সাথে আমাদের মুক্তিযুদ্ধের সমান বয়সী যারা আমরা, আমাদের বড় হয়ে ওঠা আলবদর রাজাকার আল শামসের বংশধরদের এবং তাদের বেড়ে ওঠাটা কিন্তু সমান ছিল। সেখান থেকে রাতারাতি বের হয়ে যাওয়াটা বড্ড কঠিন। লড়াইটা দার্শনিক, লড়াইটা কিন্তু শুধু রাজনৈতিকই না। জি, মঞ্জুরুল ইসলাম, যখন গতকাল ইমরানী সরকার একটু অভিযোগ করেছেন যে জামায়াত নিষিদ্ধ না করে তাদেরকে আসলে হরতাল করার সুযোগ দিচ্ছে সরকার, আপনি জানেন গতকাল এই ফাঁসির রায় উপলক্ষে হরতাল ডেকেছিল জামায়াত, এটা কি অস্বীকার করা যায়? না, মোটেই না। আমি এই বিষয়টা আগেই ব্যাখ্যা করেছি। আমি মনে করি এটা আপনি আগে বলেছেন বাজি ধরে হেরেছেন, আপনাকে আগামী 3.5 বছর বাকি আছে এই সরকারের, শেখ হাসিনার নেতৃত্বে 3.5 বছরের মধ্যে আপনি যে কোনো সময় বাজি ধরেন। আমি বিশ্বাস করতে চাই এই বছরের, মানে আগামী 2016 সালের মধ্যেই আমরা বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ নামে, বাংলাদেশের নামকে যুক্ত করে যে যুদ্ধাপরাধী দল নিজেদের বাংলাদেশকে কলঙ্কিত করেছে, সেই নামের কোন রাজনৈতিক দল বাংলাদেশে মানে মার্চের মধ্যে ধরবে না বাজি। না, আমি বলতেছি মার্চ যেহেতু ওনারা বলেছেন, এটা আপনি নিশ্চিত থাকেন। এক, দ্বিতীয়ত আমি এই জায়গাটা যেটা বলতে চাই, দেখেন আপনি এর আগে বলছিলেন যে ঐক্য হবে কিনা। বাংলাদেশ যখন 1971 সালে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছিলাম, আজকে পাকিস্তানের অবস্থান দেখেন, বাংলাদেশের অবস্থান দেখেন। বাংলাদেশ শিক্ষায়, সামাজিকতায়, অর্থনীতিতে, ক্রীড়াঙ্গনে সর্বত্র বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াটা কিন্তু অনেকে সহ্য করছে না। বাংলাদেশকে টেনে ধরবার জন্য 71-এ যেমন আমাদের আন্তর্জাতিক শত্রু ছিল, আজকে কিন্তু আন্তর্জাতিক অনেকে বাংলাদেশ অনিরাপদ মনে করতে চায়। বাংলাদেশের ভেতরে দেখেন জঙ্গি তৎপরতা চলছে, রাজনৈতিক সহিংসতা চলছে। খিজির খানের মতো যারা ইসলামের নামে যদি রাজনীতি করে, তাহলে ইসলামের মানুষকে মারবে কেন? কেন কুনিয়কে হত্যা করা হয়? কেন সর্বশেষ এত কিছুর পরেও কিন্তু সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম নিরাপদ স্থান। আমরাও সেই নিরাপদ বোধ নিয়ে ঘরে ফিরতে চাই। আমি খালি শেষ বাক্য এটাই বলবো, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপার, বাংলাদেশের ব্যাপারে কোন রকমের আপোষ হবে না। বাংলাদেশে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, এই রকম মানুষের মধ্যে ঐক্য হতে পারে। বাংলাদেশ যুদ্ধাপরাধীদের ব্যাপারে একদিন সেই ঐক্য হবে, বিভেদের রাজনীতি থাকবে না, এবং আমরা সবাই সত্যি সত্যি নিরাপদে থাকবো, এই প্রত্যাশাই করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন।